আমাদের বক্তব্য হলো যারা নাগরিক তারাই ভোটে দাঁড়াক। নাগরিকের বাইরে মানে উইদাউট ভেরিফিকেশান আধার কার্ড ভোটার কার্ড, সুপ্রিম কোর্টও বলছে, হাইকোর্টও বলছে যে আধার কার্ড ভোটার কার্ড হলো নাগরিকত্বর প্রমাণ নয়। যে বিশেষত বেআইনি নাগরিক যাদের নাগরিকত্বের কোনো প্রমাণ নেই তারা এখানে কিভাবে একটা সাংবিধানিক পদে নির্বাচিত হতে পারে এবং মানুষের ভোট দিতে পারে। কোথাও একটা গিয়ে তো এখানে গণতন্ত্রের উপর একটা বড় প্রশ্ন চলে আসছে, কারণ আমরা যখন একটা গণতান্ত্রিক দেশে, আমরা গণতন্ত্রের বৃহৎ উৎসব যেখানে ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যেখানে বৃহৎ সংখ্যক মানুষ, পুরো দেশের মানুষ যেখানে অংশগ্রহণ করছে, সেই সিস্টেমটায় কোথাও একটা গিয়ে কোশ্চেন মার্ক চলে আসছে যে সিস্টেমটায় আমরা যাদেরকে নির্বাচন করছি তারা আমাদের দেশের একটা অংশ না, অথচ তারা আমাদের দেশের গণতন্ত্রের একটা অংশ হতে চলেছে। তাহলে কোথাও একটা গিয়ে ইলেকশন কমিশনের দায়টা এড়াতে পারে না বা আগামী দিনেও পারবে না। সেই ইলেকশন কমিশন যে নিজের দায়টা এড়িয়ে যাচ্ছিল এবং সেখানে গিয়ে নাগরিকত্ব প্রমাণ ছাড়াও যখন মানুষরা একটা আমাদের ভারতবর্ষের সাংবিধানিক পদে নির্বাচিত হচ্ছিলেন এবং ভারতবর্ষের সাংবিধানিক যা যা সুযোগ সুবিধা দেওয়া আছে এই সকল পদগুলোকে, তারা এই সুযোগ সুবিধাগুলো দিনের পর দিন ভোগ করে চলে এসেছেন এবং পরবর্তীকালে যখন আইনি সমস্যা বা আইনি সংক্রান্ত দেখা গেছে তখনই মানুষের সামনে জিনিসটা এসছে। অতএব আমাদের বক্তব্য ছিল যে এই জিনিসগুলো ইলেকশন কমিশন এত সহজে দায়ভার এড়িয়ে গিয়ে এত সহজে যে কোনো অনাগরিক মানুষ হোক বা যে কোনো বেআইনি নাগরিক মানুষ হোক আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের অংশ হতে পারে না। সেই জায়গায় গিয়ে আমাদের আজকে যে জনস্বার্থ মামলা ছিল, আমার লার্নেড সিনিয়র ওমর ফারুক গাজী এবং বিশিষ্ট লেখক মানিক বাবু যেই মামলাটা তাদের যে বক্তব্য ছিল সেখানে গিয়ে আমরা কোর্টের কাছে এই কথাটাই তুলে ধরি এবং কোর্টও আমাদের সপক্ষেই বলেছেন যে ইলেকশন কমিশন কোনোভাবে দায় এড়াতে পারে না। অতএব আমাদের প্রত্যেকের কাছে এই অধিকারটা থাকবে যে আমরা যে কোনো নির্বাচিত ইলেকশন ক্যান্ডিডেট হোক বা যে কোনো আসন্ন 2026 নির্বাচন, যেটা নিয়ে আপনারা প্রশ্ন করলেন, আসন্ন 2026 নির্বাচন দেখা যাবে যে যারা ভারতবর্ষে যে সকল ব্যক্তি যারা নির্বাচিত হতে চাইছেন বা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছেন তাদের কাছে যদি আইনতভাবে বা সঠিকভাবে যদি নাগরিকত্ব প্রমাণ না থাকে তাহলে তারা কোনোভাবে আমাদের যাতে ভারতবর্ষের গণতন্ত্রের সাংবিধানিক পদে কোনোভাবে নির্বাচিত হতে না পারে সেই জায়গাটা আমাদেরকে সুরক্ষিত করতে হবে যাতে আমাদের গণতন্ত্র সুরক্ষিত থাকে। যারা নাগরিক নয় তারা নাকি ভোটে দাঁড়াতে পারবেন না, এই নিয়ে আপনাদের যে মামলা ছিল সেই মামলায় বলো তুমি। যারা নাগরিক নয় তারা ভোটে দাঁড়াতে পারবে না। মূলত মামলার বিষয়বস্তু হলো যে 254টা যে ইলেকশন প্রসেস, মানে 2026-এ যে বিধানসভা ইলেকশন আছে সেই ইলেকশানে যারা নাগরিক নয় তারা ভোটে দাঁড়াতে পারবে না। কারণ বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি যে যারা বাংলাদেশি মানে বাংলাদেশি মানুষ যারা এখানে 1971-এর আশেপাশে এখানে এসছে এবং তারা বিভিন্ন সময় ভোটার কার্ড, আধার কার্ড জালিয়াতি করে ভোটে দাঁড়াচ্ছে এবং একটা কনস্টিটিউশনাল পোস্টে, সাংবিধানিক একটা পোস্টে যারা দাঁড়ানোর পরে তারা কি করছে, একটা সময় পর যখন চ্যালেঞ্জ হচ্ছে তখন ওদের নাগরিকত্বর প্রশ্নটা এসে ওদের মানে অফিসটাই আর থাকছে না। এইরকম বহু আমরা উদাহরণ দেখবেন, মালদার রেহেনা সুলতানার ক্ষেত্রে দেখবেন, যিনি লাভলি খাতুন বলে পরিচিত, যিনি একজন বাংলাদেশি নাগরিক। তারপর আলো রানী সরকার, যিনি প্রথমে ভোটে দাঁড়ানোর পর একটা ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন, সেটা হাইকোর্টে যখন চ্যালেঞ্জ হলো তখন দেখা গেল যে তার নাগরিকত্বটাই হলো মানে একটা ভুয়ো ব্যাপার আছে। এছাড়াও দুলাল চন্দ্রশীল, স্বপ্নাশীল, যারা মতুয়া সম্প্রদায়ের লোক, তার মতুয়া সম্প্রদায়ের কার্ড আছে, তাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, কিন্তু তারা আজকে 14 ফরেনার্স অ্যাক্টে ভেতরে আছে, জেলের ভেতরে। তো এইগুলো কেন হবে? কারণ যখন একটা সাংবিধানিক পোস্টে যখন ভোট করানোর পর যারা যখন এখানে বসছে, সেই বসার পরে তাদের নাগরিকত্ব চ্যালেঞ্জ যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তারা নাগরিকই নয়। ফলে এই নাগরিকত্বর প্রশ্নটা আগে ভেরিফাই করুক, তারপর ইলেকশন কমিশন ওদের মানে ইলেকশানে পার্টিসিপেট করার সুযোগ দিক। আমাদের বক্তব্য হলো যারা নাগরিক তারাই ভোটে দাঁড়াক। নাগরিকের বাইরে মানে উইদাউট ভেরিফিকেশান আধার কার্ড ভোটার কার্ড, সুপ্রিম কোর্টও বলছে, হাইকোর্টও বলছে যে আধার কার্ড ভোটার কার্ড হলো নাগরিকত্বর প্রমাণ নয়। তা দুলাল চন্দ্রশীল, স্বপ্নাশীলের ক্ষেত্রে দেখা গেছে যে উনি 9 বছর আগে এখানে এসছেন, তারপর আধার কার্ডও আছে, তার ভোটার কার্ডও আছে, তারপর উনি ভোটেও দাঁড়িয়েছেন। ভোটে এসছে 30 বছর আগে। হ্যাঁ, 30 বছর আগে এসে উনি ভোটে দাঁড়িয়ে সেখানে তারপর তার নাগরিকত্ব চ্যালেঞ্জ হলো, তারপর উনি 14 ফরেনার্স অ্যাক্টে তার জেলে আছেন। তো এবার আসাম গুয়াহাটি হাইকোর্টের বিভিন্ন জাজমেন্টে আপনি দেখবেন, যেমন তার স্বপ্নাশীল দুলালশীলের কোনো মানে ওনার ছেলে এসে হাইকোর্টে পিটিশন করে বলছে যে আমার বাবাকে ছাড়া হোক। তো আসাম গুয়াহাটি হাইকোর্টের বিভিন্ন জাজমেন্টে যদি পরিবারের একজনের নাগরিকত্বর প্রশ্ন আসে তাহলে সেটা ধরা হবে ইললিগাল মাইগ্রেন্ট হিসেবে, তারও প্রমাণ করতে হবে। তাহলে একজন বাংলাদেশি নাগরিক এসে এখানে এসে ভোটার কার্ড আধার কার্ড করে নিচ্ছে ইন্ডিয়াতে এসে,
তারপর তার বাবা মা জেলে যাচ্ছে, সে তার ছেলে এখানে এসে বলছে আমি ভারতীয় নাগরিক, আমার বাবা মাকে ছাড়ো, তাহলে ওর নাগরিকত্বটাও কেন মানে ভেরিফাই হবে না? তো এই সমস্ত জিনিসগুলো মানে আমরা বিগত কয়েক দশক ধরে দেখে আসছি যে যারা বাংলাদেশি 1971-এর পরে এসে ভোটে দাঁড়াচ্ছে, একটা সাংবিধানিক পোস্ট হোল্ড করে বসে আছে, যখন নাগরিকত্ব চ্যালেঞ্জ হচ্ছে তারপর তার নাগরিকত্বটা চলে যাচ্ছে। তো আমার পাশে দাঁড়িয়ে আছেন মানিক ফকির, বিশিষ্ট লেখক মানিক মণ্ডল, ওনার এই প্রশ্নটাই আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করেছিলাম। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যেটা আজকে মূল বিষয়বস্তু হলো যে এর আগে যেগুলো ধরুন আপনার কোনো ফান্ডামেন্টাল রাইটস এফেক্ট হচ্ছেন, তখন আপনি গিয়ে কোর্টের দ্বারস্থ হতে পারবেন। কিন্তু এক্ষেত্রে কোর্ট যেটা ভিউ দিল যে এটা হলো লেজিসলেটিভ পার্ট, কিন্তু এটা বাস্তব যে যদি কেউ কোনো ব্যক্তি ভারতবর্ষের যে কোনো কোণ থেকে যদি কোনো লোকের বিরুদ্ধে নাগরিকত্বর প্রশ্ন তোলে, তাহলে সেটা ইলেকশন কমিশনকে খতিয়ে দেখতে হবে, এবং ইলেকশন কমিশন এটাকে খতিয়ে দেখতে বাধ্য, এবং তার ভিত্তিতে যা যা পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট যা যা ভেরিফিকেশান হবে সেটা অ্যাকর্ডিংলি হবে, তার এগেনস্টে মামলা হবে, সে জেলে যেতে পারে, সে ডিটেনশন ক্যাম্পে যেতে পারে, সেটা হাইকোর্টের অবজারভেশন। মানে আগে এইরকম হবে না যে আমি ওই কনস্টিটিউয়েন্সির লোক নই, ফলে আমি আমার এমএলএকে চ্যালেঞ্জ করতে পারবো না। যদি আমার এমএলএ বাংলাদেশি নাগরিক হয়, তাহলে দক্ষিণ 24 পরগনার কোনো লোক যদি এমএলএ ইলেকশানে দাঁড়ায়, তাহলে উত্তর 24 পরগনার কোনো লোক তার বিরুদ্ধে কমপ্লেন করতে পারবে, সে সেই কনস্টিটিউয়েন্সির আন্ডারে না থাকলেও চলবে। তো আজকে চিফ জাস্টিস এই পুরো জিনিসটা শুনে এই অর্ডারটা পাস করলেন। যদি কারো নাগরিকত্ব সংক্রান্ত কোনো ডিসপিউট থাকে, তাহলে সেই ব্যক্তি, যে কোনো ব্যক্তি এইটা আমাদের ভারতবর্ষর যে গণতন্ত্রের কথা আমাদের সংবিধানে বলে দেওয়া আছে, বিশেষভাবে উল্লেখ করা আছে, সেই পশ্চিমবঙ্গের গণতন্ত্র তো ভারতবর্ষের গণতন্ত্র থেকে অবিচ্ছেদ্য কোনো অংশ নয়। পশ্চিমবঙ্গের গণতন্ত্রেও ঠিক একই রকমভাবে আমাদের সংবিধানে যে যে অধিকার বলা আছে বা সংবিধানে যে বৈশিষ্ট্য দেখা যায়, পশ্চিমবঙ্গের গণতন্ত্র তার মধ্যেই পড়ে। এবং সেখানে গিয়ে আমরা পশ্চিমবঙ্গের যেই বাংলাদেশ থেকে আসা যেই অসাংবিধানিক বা বেআইনি যে নাগরিক আছে, তাদেরকে নিয়ে আমরা প্রশ্নটা তুলেছিলাম যে বিশেষত বেআইনি নাগরিক, যাদের নাগরিকত্বের কোনো প্রমাণ নেই, তারা এখানে কিভাবে একটা সাংবিধানিক পদে নির্বাচিত হতে পারে এবং মানুষের ভোট দিতে পারে। কোথাও একটা গিয়ে তো এখানে গণতন্ত্রের উপর একটা বড় প্রশ্ন চলে আসছে। কারণ আমরা যখন একটা গণতান্ত্রিক দেশে, আমরা গণতন্ত্রের বৃহৎ উৎসব যেখানে ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যেখানে বৃহৎ সংখ্যক মানুষ, পুরো দেশের মানুষ যেখানে অংশগ্রহণ করছে, সেই সিস্টেমটায় কোথাও একটা গিয়ে কোশ্চেন মার্ক চলে আসছে যে সিস্টেমটায় আমরা যাদেরকে নির্বাচন করছি তারা আমাদের দেশের একটা অংশ না, অথচ তারা আমাদের দেশের গণতন্ত্রের একটা অংশ হতে চলেছে। তাহলে কোথাও একটা গিয়ে ইলেকশন কমিশনের দায়টা এড়াতে পারে না বা আগামী দিনেও পারবে না। সেই ইলেকশন কমিশন যে নিজের দায়টা এড়িয়ে যাচ্ছিল এবং সেখানে গিয়ে নাগরিকত্ব প্রমাণ ছাড়াও যখন মানুষরা একটা আমাদের ভারতবর্ষের সাংবিধানিক পদে নির্বাচিত হচ্ছিলেন এবং ভারতবর্ষের সাংবিধানিক যা যা সুযোগ সুবিধা দেওয়া আছে এই সকল পদগুলোকে, তারা এই সুযোগ সুবিধাগুলো দিনের পর দিন ভোগ করে চলে এসেছেন, এবং পরবর্তীকালে যখন আইনি সমস্যা বা আইনি সংক্রান্ত দেখা গেছে, তখনই মানুষের সামনে জিনিসটা এসছে। অতএব আমাদের বক্তব্য ছিল যে এই জিনিসগুলো ইলেকশন কমিশন এত সহজে দায়ভার এড়িয়ে গিয়ে এত সহজে যে কোনো অনাগরিক মানুষ হোক বা যে কোনো বেআইনি নাগরিক মানুষ হোক আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের অংশ হতে পারে না। সেই জায়গায় গিয়ে আমাদের আজকে যে জনস্বার্থ মামলা ছিল, আমার লার্নেড সিনিয়র ওমর ফারুক গাজী এবং বিশিষ্ট লেখক মানিক বাবু যেই মামলাটা, তাদের যে বক্তব্য ছিল, সেখানে গিয়ে আমরা কোর্টের কাছে এই কথাটাই তুলে ধরি এবং কোর্টও আমাদের সপক্ষেই বলেছেন যে ইলেকশন কমিশন কোনোভাবে দায় এড়াতে পারে না। অতএব আমাদের প্রত্যেকের কাছে এই অধিকারটা থাকবে যে আমরা যে কোনো নির্বাচিত ইলেকশন ক্যান্ডিডেট হোক বা যে কোনো আসন্ন 2026 নির্বাচন, যেটা নিয়ে আপনারা প্রশ্ন করলেন, আসন্ন 2026 নির্বাচন দেখা যাবে যে যারা ভারতবর্ষে যে সকল ব্যক্তি যারা নির্বাচিত হতে চাইছেন বা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছেন, তাদের কাছে যদি আইনতভাবে বা সঠিকভাবে যদি নাগরিকত্ব প্রমাণ না থাকে, তাহলে তারা কোনোভাবে আমাদের যাতে ভারতবর্ষের গণতন্ত্রের সাংবিধানিক পদে কোনোভাবে নির্বাচিত হতে না পারে, সেই জায়গাটা আমাদেরকে সুরক্ষিত করতে হবে, যাতে আমাদের গণতন্ত্র সুরক্ষিত থাকে।